নমস্কার বন্ধুরা, এই খড়গুলি বাঁধাই করে তৈরি হচ্ছে এখানের একটি বিখ্যাত 4D থিম। একটু ধৈর্য নিয়ে বসুন আর শুনুন শিল্পী এবং উদ্যোক্তাদের সেই গুরুত্বপূর্ণ কথাগুলি। এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ যারা 3D দেখে অভ্যস্ত, হ্যাঁ আপনারা কিন্তু 4D দেখতে চলেছেন। বাহ। এটা 4 সাইড দিয়ে ভিউ হবে, 4 সাইড দিয়ে ভিউ হবে। আপনি বাহ। যে কোনো অ্যাঙ্গেল থেকে এই গাছই মনে হয়। বাহ। আমাদের এই বছরের যে পুজো সেটা হচ্ছে 86তম বর্ষ। শারদ পাঁচির করে তার উপরে একটা খড়ের ছাউনি দিয়ে মায়ের পুজো হতো। আচ্ছা। এমনও দিন গেছে যে আমরা পৌঁছে গেছি এই দুলমির দুর্গা পূজা মণ্ডপে। তো চলুন সেখানে কেমন প্রস্তুতি চলছে আমরা একটু জেনে নিই মিস্ত্রির কাছ থেকে। আমরা দেখছি এই যে মেন এন্ট্রান্স, তার ফ্রন্ট জায়গাতে এই গাছের একটি আদল আমরা দেখছি। তার নিশ্চয়ই কিছু অর্থ হয়তো থাকবেই। তো সেটি আমরা এই যে মেন মিস্ত্রি তার কাছ থেকে আমরা জানবো তো বটেই। তো এই এক দারুণ দৃশ্য বলাই চলে। দারুণ একটি দৃশ্য আমরা এই মুহূর্তেই পাচ্ছি। যখন এটি ফিনিশিং হবে, যখন এটি কাজটি ফিনিশ হবে, তখন যথেষ্টই আকর্ষণীয় একটি থিম আমরা এখানে নিশ্চয়ই পাবো। তো চলুন আমরা মিস্ত্রির সাথে দু চার কথা বলে নিই এই ব্যাপারে। এখানেও একটি ব্যাপক এরিয়া, এই এরিয়ারই প্রয়োজন হয় এই দুর্গা পুজোগুলিতে। তো এটি একটি দারুণ জায়গা। এখানেও বেশ মেলা বসে, ছোটোখাটো বিভিন্ন রাইড এইসব জায়গাগুলিতে থাকে, আর যথেষ্টই ভিড় হয় এখানে। ওই রাস্তা দিয়ে আমিও উঠে এলাম মিস্ত্রির সাথে কথা বলার জন্য। মিস্ত্রি তার কাজে সব সময় ব্যস্ত, এখানে একটি হিউজ কাজ। তো চলুন আমরা সেই মেন শিল্পী তার সাথে দু চার কথা আমরা বলে নিই। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম সুশীল কুমার কৈরি। সুশীল কুমার কৈরি। আর বাড়ি? বাড়ি হচ্ছে রাজাবানপাড়া। আচ্ছা, রাজাবানপাড়া মানে পুরুলিয়ায়। বাহ, এ তো দেখছি একটি দারুণ দারুণ থিম। হ্যাঁ, এই যে আমরা সাধারণ চোখে আমরা যেটি দেখছি যে একটি গাছের মূর্তি, তো এই থিমের পিছনে কি ইঙ্গিত এটি বহন করছে, যদি একটু আমাদেরকে দু চার কথা বলেন। থিমের ইঙ্গিত হচ্ছে বর্তমানকালে যে সব ঘটনাগুলো ঘটছে, নারীদের উপরে অত্যাচারই বলুন বা যাই বলুন। তো দেখুন, ধর্ষণটা তো আজ নতুন নয়, ধর্ষণ তো আদিকাল থেকে চলে আসছে। একদম। তাহলে আজকে আমি কাউকে কাঠগড়ায় দাঁড় করাবো বা করবো, জাস্টিস চাইবো, এটা তো অবশ্যই চাইবো, জাস্টিস তো চাইছি। কিন্তু আমি বলছি যে ধর্ষণ মুক্ত সমাজ তৈরি করতে পারি, তাহলে বেটার হয় না? অবশ্যই অবশ্যই। তার জন্য আমার 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 ছোট্ট একটা শিল্পী মন আছে, সেখান থেকে আমি ভেবেছি যদি আমরা নারীদের সম্মানে নিয়ে কথা বলি, তাদের মানে অবদান নিয়ে কথা বলি, তাহলে আমার মনে হয় আমরা একটু সম্মান করতে শিখবো। অবশ্যই যখন অবশ্যই। নারীকে সম্মান করবো, তাহলে আমাদের তাকে দেখার চোখটাও পাল্টে যাবে। অবশ্যই। আমরা তাকে মেয়ে হিসেবে দেখবো, তাকে নারী হিসেবে দেখবো, তাকে মা হিসেবে দেখবো। তো তাকে আমার একটা জিনিস জানার, যে তার সঙ্গে এই থিমের কি সম্পর্ক, সেই ব্যাপারে যদি একটু বলেন আর কি। এর সঙ্গে এই সম্পর্কটা হচ্ছে এটাই, যেমন ধরুন আমরা বই খাতা নিয়ে রাখি ঘরে, একদম। কিন্তু পায়ে লেগে গেলে আমরা কি করি? প্রণাম করি। আচ্ছা, মন্দিরের পাশ দিয়ে গেলে আমরা কি করি? প্রণাম করি। আচ্ছা, মসজিদের পাশ দিয়ে গেলে তারাও ইবাদত করে। অবশ্যই। আমাদের সেই সব জায়গাগুলো আমাদের শেখানো হয়েছে, কোথাও কিন্তু কোনো ধর্মগ্রন্থে লেখা নেই যেটা করতেই হবে ম্যান্ডেটরি। একদম কিন্তু একদম। আমরা করি কেন? যেহেতু আমাদের শেখানো হয়েছে, আমাদের কালচারের মধ্যে আছে। একদম। এই কালচারটা যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আনতে পারি বা পারিবারিক শিক্ষার মধ্যে আনতে পারি, ঠিক, মানে অনুশাসনের মধ্যে আনতে পারি, ঠিক। নারীদেরকে কেবল ভোগ্য বস্তু বা একটা মানে কি বলবো, সারাদিনের খাবারের জোগানের জিনিস যদি আমরা না মনে করি, মেশিন না মনে করি, ঠিক। আমরা যদি তাদের অবদানগুলো দেখি যে আমাদের লাইফে তাদের ইম্প্যাক্টটা কি আছে, তাহলে আমরা মনে হয় সম্মান করতে শিখবো। সম্মান থেকে ধর্ষণের ব্যাপারটাও বলুন, আর নারীর সঙ্গে কথা বলার ব্যাপারটা ঠিক ঠিক। তো এইখানেও কি নারীর কিছু চিত্র ফুটে উঠবে এই গাছের মাধ্যমে? এই এটার মধ্যে এই গাছটা যেটা রয়েছে, সেটা আমার হচ্ছে একটা জীবন। আচ্ছা। এই গাছটা হচ্ছে জীবন, আমাদের গোটা জীবনকাল। জীবনকালের মধ্যে যেমন একটা গাছ থেকে ছোট ছোট ডাল হয়ে সেই ডালটা পরিণত হয়, বড় হয়, সেরকম বিভিন্ন জায়গা থেকে আমি দেখাবো যে নারীর যে বিভিন্ন পার্টগুলো, রোলগুলো রয়েছে তার জীবনে। কখনো সে মা, কখনো বোন, কখনো মেয়ে, কখনো স্টুডেন্ট, কখনো আবার মহাকাশ যাত্রী। মানে নারীরা কি কি করতে পারে তার একটা জীবনকালে, ছেলেরাও করে, অবশ্যই করে, কিন্তু আমি এখন মূলত নারীটাকে তুলে ধরেছি, কারণ নারীর ব্যাপারটা বলা আজকে খুবই জরুরি। তো সেইখানে আমি
আমি ওই ফিগারগুলোকে, আচ্ছা, যে মানে কি বলবো, আমার যে ক্যারেক্টারগুলোকে আমি এখান থেকে বার করবো, এই গাছের মধ্যে দিয়েই থাকবে। এবং বলে রাখি, এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার, যারা 3D দেখে অভ্যস্ত, আপনারা কিন্তু 4D দেখতে চলেছেন। এটা 4 সাইড দিয়ে ভিউ হবে, 4 সাইড দিয়ে ভিউ হবে, আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে এই গাছই মনে হয়। বাহ, তো এই আইডিয়া তো মনে হয় পুরুলিয়াতে এই ধরনের প্রথম, এই যে 4Dর আইডিয়া বলছেন। 4Dটা সাধারণত কেউ করে না, বাট আমি এর আগেও 4D গাছ করেছি। তো গাছটা আমার খুব প্রিয় জিনিস, কারণ এটা প্রকৃতিকেও ইঙ্গিত করে। একদম, নারী আর প্রকৃতি খুব একটা আলাদা তো নয়। ঠিক 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 তাই দুটোকে আমি মিক্স করার চেষ্টা, ফিউশন আনার চেষ্টা করেছি। বাহ, এক দারুণ আইডিয়া, এ পুরুলিয়াবাসীর নজর কাড়বেই এ বলাই যায়। তো দারুণ থিম নিয়ে কাজ করছেন আপনাদেরকে, আর এই মুহূর্তে অমূল্য সময় দেওয়ার জন্য আপনাকেও যথেষ্ট ধন্যবাদ। আর আপনাদের টিমে মোটামুটি কতজন আছেন আপনারা? আমাদের টিমে মোটামুটি খুব বেশি নেই, তবে ওই রেগুলারিটি মেনটেনে যারা কাজ করে খুব জোর হলো 7 থেকে 8 জন। আচ্ছা, এবং ব্যাক স্টেজে অনেকে আছে যারা কিন্তু অনেক রকম ভাবে আমাদেরকে হেল্প করে থাকে। ঠিক ঠিক ঠিক, আমার ওয়াইফও আছে, যিনি আমাকে এই সাপোর্টটা করছেন, আমার দাদা আছেন, আমার বাকি কাজগুলো সামলাচ্ছেন, আমার মাও আছেন, মানে সবাই আছে, মানে সবারই তাগিদ অনেকে রয়েছেন। কিন্তু যদি কাজে কর্মে বলেন 7 থেকে 8 জন। আচ্ছা, আর মোটামুটি কতদিনের মধ্যে আমরা কমপ্লিটলি পাবো? মোটামুটি আমরা যেটা ভেবেছি, তৃতীয়া থেকে চতুর্থীর সকাল পর্যন্ত আমরা কমপ্লিট দিতেই হবে, নাহলে বিশ্ব বাংলা এসে ঘুরে চলে যাবে। আচ্ছা, এটা একটা টেনশন থাকে শিল্পীদের। ঠিক ঠিক ঠিক, আমরা কাজ করছি, আপনাদের শুভকামনা চাই। এবং একটা রিকোয়েস্ট রইল, পুজোর একটা দিন অন্তত 1 ঘন্টার জন্য হলো এখানে আসবেন এবং এই প্রত্যেকটা মূর্তিকে দেখার এবং বোঝার চেষ্টা করবেন। এই মূর্তিগুলো কিন্তু কথা বলবে আপনার সঙ্গে। বাহ, এক দারুণ বার্তা দিলেন আপনি। আর আরেকটু জানার ছিল কি, যে মোটামুটি এই যে ধরুন এই তো হিউজ কাজ দেখছি, এর বাজেট আপনাদের এই থিমের পিছনে যদি একটু কিছু ইঙ্গিত দেন। বেশি বাজেট না, এটা ওই মানে প্যান্ডেল বাদ দিলে, আচ্ছা ঠিক আছে, ওই খুব জোর হলো ওই 1.5-1.10। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বললাম আমি খুব লো বাজেটের মধ্যেই কাজ ঠিক ঠিক ঠিক, একদম একদম একদম। এখানে কিন্তু আমার কিন্তু একটা বলে রাখি, আমার কিন্তু ইনকামের পারপাস নেই একবারে, ঠিক আছে। যারা কাজ করছে তাদেরকে সন্তুষ্ট করতে পারলে এবং আমি আমার কাজটা দেখাতে পারলে আমি খুশি হব। ঠিক ঠিক ঠিক, দারুণ দারুণ বার্তা আপনার কাছ থেকে আমরা পেলাম। আর এই থিমের মাধ্যমে পুরুলিয়াবাসীও নিশ্চয়ই কিছু শিখবে, যথেষ্টই শেখার রয়েছে। এই থিম বিভিন্ন জায়গায় আমরা থিম দেখি, কিন্তু সেই থিম হয়তো ভালো ভালো ইঙ্গিতই বহন করে, তবে এটি তার মধ্যে অন্যতম এ বলাই চলে। এ দারুণ একটি থিম আমরা এবার এখানে পাবো। নমস্কার, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অবশ্যই আসবেন। এইখানে দুটি মূর্তি, এইটি হলো একটি মেন মূর্তি, আর তার পাশেই আরেকটি মূর্তি করা হয় প্রত্যেকবারেই। এটিও কিন্তু দারুণ একটি মূর্তি, প্রত্যেকবারেই আমরা দেখি একটি স্পেশাল থিম এখানে থাকে এই ছোট্ট মূর্তিটিতে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই কমিটির ক্যাশিয়ার। আচ্ছা, আপনার নাম? আমার নাম ভজন কুমার কুণ্ডু। আচ্ছা, আর বাড়ি? বাড়ি আমার আদি বাড়ি বড়বাজার। আচ্ছা, আমি বর্তমানে এখানে 24 বছর হলো মায়ের মন্দিরের পিছনে আমি নিজের বাড়ি করেছি। আচ্ছা আচ্ছা, এবং সেখানে আমি থাকি। ঠিক ঠিক। আচ্ছা, আমাদেরকে যদি একটু বলেন আর কি, মানে এইবার কত বৎসর পূর্তি হলো, আর কিভাবে আপনারা শুরু করেছিলেন পথ চলা, এইসব ব্যাপারে 2-4 কথা যদি বলেন। আমাদের এই বছরের যে পুজো সেটা হচ্ছে 86তম বর্ষ শারদোৎসব। আচ্ছা, আর এই মহল্লাটা একটা সময় ছিল মানে খুব একটা মানে দর্শনার্থীরা এদিকে আসতো না। ঠিক, একটা সময় ছিল, আজ থেকে ধরুন 70-75 বছর আগের ঘটনা বলছি। তো সেই সময় এলাকার মানুষ যাদের উদ্যোগ, নিজেরাই ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই মায়ের মন্দির বলতে মাটির পাঁচির করে তার উপরে একটা খড়ের ছাউনি দিয়ে মায়ের পুজো হতো। এমনও দিন গেছে যে কোনো বছর হয়তো পুজোর সময় বৃষ্টি হচ্ছে, যেমন আমরা দেখি এখনো, তো সেই বৃষ্টির সময় ছাতা ধরে মায়ের পুজো হয়েছে। মায়ের পুজোতে কিন্তু খামতি হয়, মানে ছাতা ধরেও মায়ের পুজো হয়েছে। তো সেই পুজোকেই কেন্দ্র করে আজকে আমরা এই মন্দির এলাকার মানুষের সকলের সাহায্য সহযোগিতা, শুধু এলাকা নয়, সুদূর বলরামপুর, বড়বাজার, পুরুলিয়ার বিভিন্ন জায়গা থেকে আমরা সাহায্য নিয়ে আজকে এই মন্দির তৈরি করতে পেরেছি। এবং এটা মায়ের আশীর্বাদ এবং আমাদের বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন
তাদের পরামর্শ মতো এই মন্দির আমরা তৈরি করেছি। আর এই মন্দির মোটামুটি 2000 স্কোয়ার ফুটের বেশি হয়েছে, যেখানে আমরা দেখতে পাই আমাদের খুব ভালো লাগে যে মায়ের অষ্টমীর পুজো, বিশেষ করে সন্ধি পুজোতে কোনো ভক্তকেই বাইরে দাঁড়াতে হয় না, এবং প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টি হলেও আর সেই ভ্রুকুটিকেও আমরা খুব একটা ভয় পাই না, কারণ মায়ের একটা পাকা দালান হয়ে গেছে, আচ্ছাদন হয়ে গেছে, এই একটা চলছে। আর এলাকার মানুষের চাঁদার উপরে এবং তাদের অনুদানের উপরেই এই পুজো হয়ে আসছে, এবং ফি বছরে আমরা মায়ের যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যে পুজোর আয়োজন এবং কি মায়ের প্রতিমা, ফি বছরে আমরা কিন্তু বিভিন্ন দানী ব্যক্তি এই মহল্লার বিভিন্ন পরিবার থেকে তারা কিন্তু অগ্রিম বুক করে দেন যে আমি এই 87তম বর্ষে আমি মায়ের প্রতিমা দেবো, কি আমি দশমীর পুজোর ভাড়াভার নিলাম, কি আমি অষ্টমীর পুজোর ভাড়াভার নিলাম, মানে এক বছর আগেই, 1 বছর আগের থেকে 2 বছর আগের থেকে বুকিং হয়ে যায়। এইভাবে মায়ের এটা আশীর্বাদ বিরাট, যে এটা আমাদের একটা চিন্তা মুক্ত করেছে, কারণ এখন চাঁদা আদায়ের যে লোক সংখ্যা সেটা কিন্তু খুব কমে আসছে। ঠিক ঠিক, বিভিন্ন দিকে ধরুন দুর্গাপূজা হচ্ছে, ব্যবসা, কেউ চাকরি সূত্রে, আর নতুন যে ইয়াং জেনারেশন তারা এখন মানে এইসব দিকে তাদের অভিমুখটা নেই। আচ্ছা, মানে তাদেরকে মোটিভেট করতে পারছি না, এটা আমাদেরও ব্যর্থতা, বা কেন তাদেরকে আনতে পারছি না। তো যা হোক, এখন আমরা সেই বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে যে দায়িত্বটা পেয়েছি, তার মধ্যে যেমন দীপু সরকার, অপু সরকার, আনন্দ ঘোষ, এই ধরনের, এই অতনু মাহাতো, আমি নিজে ভজন কুণ্ডু, আমার ছেলে, এদিকে আছে সৌমেন দে, এদিকে আছে আপনার সুদীপ বোস, আচ্ছা এই সুজিত বোস, এই ধরনের সুজিত সাহানা, এইভাবে বেশ কিছু মানুষ আছে, এমনকি কিছু বয়স্ক মানুষ যারা 70 ঊর্ধ্ব বয়স, যেমন ধরুন আপনার সত্য কিঙ্কর দত্ত, এই ধরনের কিছু আছে। তারপরে ঘোষ ফ্যামিলিরও আছে আপনার রূপময় ঘোষ, এরা প্রত্যেকেই কিন্তু সপ্তাহে 2-3 দিন সময় দিয়ে এই চাঁদা কালেকশনটা, বিশাল বড় মহল্লা, তো আমাদের মোটামুটি 4-5টা টিম হয়। তো কালেকশনটা যদি আমরা 1 মাস ধরে করতে পারি, তাহলে মায়ের পুজো করার পরও আমাদের সারা বছরের যে সন্ধ্যা আরতি বা বিভিন্ন যে পুজোগুলো হয় বৎসরের, মানে বিভিন্ন সময়, যেমন জয় মঙ্গলবার, তারপরে মানে বিপদধারিণী ব্রত, বা এই যে ধরুন লাইট, ফ্যান ইত্যাদি, ইলেকট্রিসিটি বিল বা মন্দিরের মেনটেনেন্স, এ থেকেই কিন্তু চলে যায়। আর আপনারা শুনে থাকবেন এখানে মানে বহুদিন আগে থেকে একটা প্রাইমারি স্কুল চলে। আপনারা জেনে থাকবেন যে দুর্গা মন্দিরে প্রাইমারি স্কুল চলে, এবং অধিকাংশ জায়গায় দেখবেন এখনো দুর্গা মন্দিরে প্রাইমারি স্কুল। সেইভাবে আমাদেরও এখানে একটা প্রাইমারি স্কুল চলে, এবং স্কুল কর্তৃপক্ষ বা এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের বলেছিল যে আমরা একটা পরিকাঠামো করে দেবো, কিন্তু আমরা বললাম মায়ের মণ্ডপেই চলছে, চলুক, আমরা ভবিষ্যতে যদি সেরকম প্রয়োজন হয় তখন আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করবো। কিন্তু সেই ভাড়াটা খুবই মিনিমাম, মাসিক 300 টাকা, সেটাও কিন্তু আমরা রেগুলার পাই না, সেটা আমাদেরকে যেতে হয় 4 বছর 5 বছর অন্তর, সেই টাকা আমরা পেয়ে থাকি। তো এই বিশাল মন্দির, এটার মেনটেনেন্সের ব্যাপারেও একটা বিশাল খরচা, তো এটাও মায়ের আশীর্বাদ আমরা আশা করবো যে আগামী দিনে আরো এই ধরনের কোনো দানী ব্যক্তি এগিয়ে আসবেন এবং আমাদের মন্দিরে কিছু সংস্কারও করবো। তো এইভাবে আমরা এগিয়ে চলেছি। এবছরের আমাদের যে থিম, সেটা মহিলাকে কেন্দ্র করে, আচ্ছা, অর্থাৎ এখানে মহিলা, অর্থাৎ মা জননীর রূপ যারা, তারা যে শুধু গৃহকর্ত্রী তা নয়, অর্থাৎ ঘরের কাজ থেকে শুরু করে তারা আবার অফিস আদালতেও কাজ করছে, আবার বিজ্ঞানী হিসাবেও কাজ করছে, গবেষক হিসাবে কাজ করছে, চিকিৎসক হিসাবে কাজ করছে, কেরানি হিসাবেও কাজ করছেন, প্রফেসর, টিচার, আবার তারাই মহাকাশেও যাচ্ছেন, আবার বোমারু বিমানও চালাচ্ছেন, আবার এই মহিলারাই প্রয়োজন হলে মা দুর্গার রণচণ্ডী মূর্তিও ধরছেন। আমাদের থিমের বিষয়বস্তুটা সেটাই। এই নারীদের গুরুত্বটা আমরা তুলে ধরতে চাইছি। বর্তমান সমাজ ব্যবস্থায় নারীদের উপরে যে একটা লাঞ্ছনা, যে একটা তাদেরকে অসম্মান করা হচ্ছে বিভিন্নভাবে, আমরা সমাজের কাছে বার্তা দিতে চাইছি যে না, এই নারী হচ্ছে যে কোনো পরিবার শুধু নয়, যে কোনো সমাজ, যে কোনো দেশের পক্ষে মূল শক্তি। কারণ একটা শিশু তার মাতৃকোষ থেকেই শিক্ষা গ্রহণ করে, সে পরিবেশকে জানতে পারে, সে খাবার পানীয়, সমস্ত কিছু, যে পার্থিব যে আমাদের প্রকৃতি, সব কিছু চিনতে পারে মাতৃকোষ থেকে। সেই মা হয়তো নিরক্ষর, কিন্তু আমরা অনেকেই আছি এই বর্তমান যুগে, যা অনেক হয়তো সায়েন্টিস্ট, কেউ হয়তো মহাকাশচারী, মহাকাশ গবেষক, তো তিনিও কিন্তু হয়তো দেখা যাবে নিরক্ষর মায়ের কোলেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো সেই মাদের আমরা চাইছি
সেই সম্মান দিতে এবং সমাজকে আমরা বার্তা দিতে চাইছি যে মা বা মাতৃশক্তিকে যদি সম্মান করেন তাহলেই কিন্তু আমরা এগিয়ে যাব এবং সমাজও এগিয়ে যাবে। একবারে এইভাবেই আমি চাই যে এই শারদোৎসব সবাই আনন্দে মেতে উঠুক, এই দিনগুলি সবাই সপরিবারে মায়ের এই পুজোর দিনগুলিতে সকলে আসুন আর দর্শন করুন, মায়ের শ্রীচরণে সবাই প্রার্থনা করুন আগামী দিনগুলি যেন আরো ভালো হয়, প্রাণবন্ত হয় এবং আমরা সকালে মিলেমিশে ভারতবর্ষ বলতে যা বোঝায় নানা জাতি, নানা বর্ণ, নানা ধর্ম, নানা পোশাক, সেই ভাষাভাষী সত্ত্বেও যেন আমরা এক হয়ে আছি সেইটাই যেন আমরা ধরে রাখতে পারি। দারুণ বার্তা আপনার কাছে পেলাম, আপনাকে ইন্টারাপ্টেড করার কোনো ইচ্ছাই যাচ্ছিল না। তো আরেকটা কথা আমার জানার যে আপনারা বাজেট কিরকম কি ধরেছেন? আর আমাদের বাজেট মোটামুটি ওই 4 লাখ প্লাস। আচ্ছা, মানে সমস্ত কিছু মিলিয়ে প্রায় 4 প্লাস। আমাদের আপনারা জেনে থাকবেন যে লক্ষ্মী পুজোর দিন অথবা নবমী মানে মহানবমীটা আমাদের বরাবর হয়ে আসছিল, কিন্তু এখন আমরা লক্ষ্মী পুজোর দিনেই ওই অন্নকূট সেবাটা করি। আচ্ছা, সেখানে কিন্তু অবাধ প্রবেশ এবং জনসমাগম বা যে কোনো এলাকা থেকে এসে এই আমাদের যে মায়ের মন্দিরের মাঠ, এই উন্মুক্ত মাঠে আমরা সেই অন্নকূটের সেবার ব্যবস্থা করি, নরনারায়ণ সেবা। হ্যাঁ, এটা আমাদের প্রতি বছরে লক্ষ্মী পুজোর দিন প্রতি বছরে আমরা করি। আর এই মণ্ডপে মায়ের পুজো, লক্ষ্মী পুজো হয়। আর আমি যে বললাম সারা বছরের যে বিভিন্ন পার্বণ, যেমন জয় মঙ্গলবার, বিপত্তারিণী ব্রত, এগুলো সবই আয়োজন করা হয়, কমিটির থেকে সব ব্যবস্থা করা হয়। এছাড়া আমরা বিগত 2-3 বছর থেকে চক্ষু অপারেশন শিবির বা চক্ষু পরীক্ষা শিবির আমরা ওই পাড়া নেত্রালয় যে তার সঙ্গে আমরা যোগাযোগ করে লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন ওনারা প্রতি বছরে একটা নির্দিষ্ট দিনে ক্যাম্প করেন। আমরা তার 15 দিন আগের থেকেই সেগুলো আমরা প্রচার করে থাকি এবং বহু মানুষ উপকৃত হয়েছে। এখানে দেখিয়ে চশমা পেয়েছেন, ওষুধপত্র লিখে দেওয়া হয়েছে, আবার যাদের অপারেশনের প্রয়োজন হয়েছে ছানি অপারেশন এখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে, আবার অপারেশনের শেষে আবার এখানে পৌঁছে দেওয়া হয়েছে। তো এই একটা উদ্যোগ আমরা নিয়েছি। আগামী দিনে চাইবো আমরা আরো রক্তদান শিবির বা অক্সিজেন সিলিন্ডার এই ধরনের কিছু ব্যবস্থা আমরা রাখার একটা পরিকল্পনা আছে, কিন্তু সব কিছুর মূলেই তো পয়সা বা টাকা। তো এগুলোর জন্য আমরা চাইছি যে আমাদের যে 10 মাস এই এত বড় একটা পরিকাঠামো ফাঁকা থাকে, সেটা আমরা চাইছি কোনো সুবর্ণদায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি এটাকে ভাড়া হিসাবে নেয়, আর এমন কিছু ম্যাটেরিয়ালস যাতে এটা ড্যামেজ না হয়, হ্যাঁ, ধরুন এই প্লাইউড, হ্যাঁ, এই ধরনের ইলেকট্রিক্যাল গুডস, এই ধরনের জিনিস যদি রাখা হয় তাহলে আমাদের মাসে একটা আমরা মাসোহারাও পাবো ভাড়া, সেটা আমাদের মন্দিরের সংস্কার এবং পুজোর ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তো এটা আপনার মাধ্যমে আমি বার্তা দিতে চাই যে দুর্গা মন্দিরের এই বিশাল যে 2000 স্কোয়ার ফিটের যে রুম, এটা আমরা সিকিউরিটির দিক থেকে আমরা ব্যবস্থা করে দেবো, যেগুলো ওপেন ভেন্টিলেশন দেখা যাচ্ছে সেগুলো আমরা সিকিউরিটির ব্যবস্থা করে দেবো, এবং এখানে ট্রান্সপোর্টিং লোডিং আনলোডিং সুবিধাটা অনেকটাই আছে, এবং টাউন থেকে যে খুব একটা ডিটাচ তা নয়, 1 কিলোমিটারের মধ্যেই বটে। তো সেটা আমরা আবেদন করব যে কোনো সুবর্ণদায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি এটা ভাড়া হিসাবে নেয় তাহলে এটা একটা ওনার একটা মাকে সাহায্য করা হবে আর আমাদেরও একটা ভালো হবে। একদম অবশ্যই আপনার ডাকে নিশ্চয়ই দর্শক যারা আছেন গুণী ব্যক্তিরা সাড়া দেবেন। আর এই আপনাদের ট্রেডিশন, স্বাধীনতার আগের ট্রেডিশন আপনারা এখনো বজায় রেখেছেন এবং উত্তরোত্তর সেটি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। তো এ বজায় থাকবে এই আশা করি। দিনে আমাদের স্পেশাল মানে ভোগ প্রসাদ থাকে, সেটা হচ্ছে লুচি, বোঁদা এবং ফল। এটা প্রতি বছর আমরা কিন্তু যতজন মানে ভক্ত আসেন, সেই মাঝরাত্রিতেও যদি সন্ধি পুজো হয়, হ্যাঁ, কোনো ব্যাপার না, আমাদের কিন্তু খামতি থাকে না। লুচি, বোঁদা এবং ফলমূল এই প্রসাদ কিন্তু প্রত্যেকের হাতে আমরা তুলে দিই। আর আগামী দিনে আমাদের একটা পরিকল্পনা আছে, একটা কমিউনিটি হল। তো এটা দেখা যাক কোনো সরকারি অনুদানের জায়গা যেহেতু যথেষ্টই রয়েছে, তাহলে হ্যাঁ, সেটা আমাদের ভোগ প্রসাদের একটা রুম হিসাবে ব্যবহার হবে। ঠিক। আর আগামী দিনে ছোটখাটো অনুষ্ঠানগুলো আমরা এলাকার মাধ্যমে করতে পারবো, তাতে একটা আয়েরও সংস্থান। একদম যাক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও যথেষ্ট ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন এই আশা রাখি। নমস্কার। দেখলেন বন্ধুরা, এক একটি জায়গার কি বিশাল হিস্ট্রি, এক একটি মন্দির তৈরি করা, মানে
কাণ্ড একবারে। আর স্বাধীনতার পূর্বের এই মন্দির, এ তো এই প্রথম আমি জানলাম। তো একটি দারুণ ব্যাপার। আপনারাও আসুন, আপনারাও ওনারটাকে সাড়া দিন। হ্যাঁ, যথেষ্টই উদ্যোগী ব্যক্তি। তো এই বলবো, চলুন যাওয়া যাক পরবর্তী ডেস্টিনেশনে।